নমস্কার শিক্ষার্থীরা, আজকে আমরা রাস্কিন বন্ডের একটি ছোট গল্প শুরু করতে চলেছি। এটি একটি রোমান্টিক শর্ট স্টোরি, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এটি রাস্কিন বন্ডের লেখা একটি রোমান্টিক শর্ট স্টোরি। এটা 1988 সালে পাবলিশড হয়েছিল পেঙ্গুইন বুকস দ্বারা, এবং এটা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ এই বইটা নামে পাবলিশ হয়েছিল। এই বইটিতে টোটাল 30টা গল্প রয়েছে এবং এটা হচ্ছে 11তম। আজকে আমরা এই দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পটা পড়া শুরু করব। প্রথমেই বলে রাখি, এই দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি যে লেখক, সেই লেখক সম্বন্ধে। রাস্কিন বন্ড হচ্ছে এই গল্পের লেখক, এবং রাস্কিন বন্ড তিনি তার সারা জীবনব্যাপী বহু ছোট গল্প লিখেছেন, এবং তিনি ব্রিটিশ বংশোদ্ভূত কিন্তু একজন ইন্ডিয়ান রাইটার ছিলেন। এবং তিনি তার বিভিন্ন রকমের ট্রাভেলের যে গল্পগুলো, ট্রাভেলের সময় আমাদের জীবনে যা যা ঘটে থাকে সেগুলো খুব সুন্দর করে বিভিন্ন ছোট গল্পের আকারে তার বিভিন্ন রকমের অভিজ্ঞতাগুলোকে এইভাবে তুলে ধরেছেন। প্রথমেই আসি আমরা ক্যারেক্টারে। ক্যারেক্টার এখানে প্রথম যে প্রধান ক্যারেক্টার, দ্য ন্যারেটর। ন্যারেটর মানে হচ্ছে এখানে গল্পের কথক। গল্পের কথক কি করছে না, সে তার একটা প্রথম ভালোবাসার অনুভূতি এখানে ব্যাখ্যা করেছে। যে প্রথম সে যে একটা 18 বছরের ছেলে, যে প্রথম যে কাউকে দেখে ভালো লাগা, ভালোবাসার যে প্রথম অনুভূতিটা সেখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে। দ্বিতীয় চরিত্র হচ্ছে দ্য বাস্কেট সেলার। এখানে দ্য বাস্কেট সেলার হচ্ছে একজন অল্প বয়সী যুবতী মেয়ে, এবং মেয়েটি খুবই দরিদ্র পরিবার থেকে বিলং করছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। পাশাপাশি কিন্তু মেয়েটির মধ্যে একটা সুন্দর আকর্ষণীয় ভাব ছিল বা বোধ ছিল, যেটা দেখে লেখক কিন্তু খুবই আকর্ষিত বোধ করে, এবং পাশাপাশি তিনি তাকে ভালোবেসে ফেলেন। এখানে মেয়েটি ঝুড়ি বিক্রেতা ছিল, এবং তার পায়ে এমনকি কোনো জুতো পর্যন্তও ছিল না। মেয়েটির গায়ের রং ফ্যাকাশে ছিল, কিন্তু মেয়েটির চোখগুলো ছিল খুব সুন্দর, অন্ধকার, পাশাপাশি একটা ডার্ক স্মোল্ডারিং আইস বলে এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যে চোখের মধ্যে একটা খুব সুন্দর নেশা ছিল। পরের চরিত্র এখানে দ্য টি স্টল ওনার। টি স্টল এখানে একটা চা বিক্রেতা। দ্বিতীয় চরিত্র হচ্ছে দ্য ওল্ড স্টেশন মাস্টার, যিনি কিনা আমরা সবাই জানি যে একটা স্টেশনে একটা করে স্টেশন মাস্টার থাকে, এবং এই গল্পের শেষে গিয়ে দেখবো আমরা আর একটা স্টেশন মাস্টারের, যে কিনা পরিবর্তন, মানে প্রথম যে স্টেশন মাস্টার সে পরিবর্তন হয়ে যাবে, গিয়ে আর একটা স্টেশন মাস্টার আসবে। তাহলে এবারে শুরু করা যাক আমাদের টেক্সট রিডিং। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন টেক্সটটা রিডিং করব, বুঝিয়ে দেব, এবং তোমাদেরকে মন দিয়ে সেটা শুনতে হবে। তাহলে আমরা এবার টেক্সট পড়তে শুরু করছি। The Night Train at Deoli by Ruskin Bund. When I was at college, I used to spend my summer vacation in Tehran. যখন আমি কলেজে পড়তাম, আমি সাধারণত আমার গরমের ছুটি দেহেরাতে কাটাতে যেতাম। দেহেরা হচ্ছে দেরাদুনেরই একটি নাম। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, এবং সেটা কোথায় না, এই দেহেরাতে লেখক যে ন্যারেটার, তার ঠাকুমার বাড়ি ছিল, এবং সে তার ঠাকুমার বাড়িতে এইভাবে যেত প্রত্যেক গরমের ছুটিতে। সামার ভ্যাকেশন মানে হচ্ছে এই গ্রীষ্মের ছুটি। আমরা জানি, আমরা মোটামুটি যারা গভর্নমেন্ট বিশেষ করে বা প্রাইভেট স্কুলগুলোতেও এই গরমে গ্রীষ্মে কিন্তু একটা করে ছুটি থাকে, এবং সেই ছুটিটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কখনো কেউ মামার বাড়ি, মাসির বাড়ি। এখানে লেখক তার গ্র্যান্ডমাদার মানে তার ঠাকুমার বাড়িতে বেড়াতে যেত। I would leave the plains early in May. আমি আমাদের এই সমতল জায়গাটাকে মে মাসে ছাড়তাম, and return late in July, এবং জুলাইয়ের একদম শেষের দিকে আসতাম। অর্থাৎ আমাদের এখানে যে এই ইন্ডিয়ান ওয়েদারে এই মে, জুন, জুলাই এই টাইমটাই কিন্তু গ্রীষ্ম থাকে, এবং এই গ্রীষ্মের সময়টাতেই কিন্তু লেখক প্লেন্স মানে সমতল, এখানে সমতল বলতে তিনি তার নিজের বাড়ির জায়গাটাকে ইন্ডিকেট করছেন। দেউলি was a small station about 30 miles from দেহরা।
দেউলি হচ্ছে একটা ছোট্ট স্টেশন, দেহেরা থেকে মাত্র 30 মাইল দূরত্বে। It marked the beginning of the heavy jungles of the Indian Tarai. এই যে এটা একটা নির্দিষ্ট চিহ্ন হয়ে রয়েছে। এটা কি না, ভারতীয় যে তরাইয়ের জঙ্গল, এই জায়গা থেকেই সেটা শুরু হচ্ছে। তরাই হচ্ছে নর্থ ইন্ডিয়ার হিমালয় মানে পাদদেশে একদম পায়ের কাছে অবস্থিত একটা জঙ্গল। The train would reach Deoli at about 5 in the morning. ট্রেনটা প্রত্যেকবারই কিন্তু দেউলিতে গিয়ে দাঁড়ায় ঠিক ভোর 5টার সময়, আমরা সকালেও বলতে পারি। When the station would be dim light with electric bulbs and oil lamps. যখন কিনা স্টেশনে একদম জল জল করে, বা মানে ঠিক জল জল নয়, মানে অনুজ্জ্বল ভাবে জ্বলে কি না ইলেকট্রিক বাল্ব গুলো আর একদম তেলের বিভিন্ন রকমের আলোগুলো। আসলে কি হয়, ভোর 5টার সময় তখনও কিন্তু পুরোটাই অন্ধকার থাকে, পুরোপুরি কিন্তু সকাল হয় না, বিশেষ করে শীতের সকাল। সেখানে অয়েল ল্যাম্প আর ইলেকট্রিক বাল্ব ভোরবেলায় থাকাটা কিন্তু সম্পূর্ণভাবেই স্বাভাবিক ছিল। তাই এখানে যেহেতু একটা পাহাড়ি এলাকা ছিল, পাহাড়ে মোটামুটি কম বেশি সারা বছরই ঠান্ডা থাকে। ওখানকার গ্রীষ্ম আর আমাদের এখানকার গ্রীষ্মের সাথে আমরা কোনোভাবেই কম্পেয়ার করতে পারবো না। তাই তখনও কিন্তু ভোর 5টার সময় ওখানে বেশ অন্ধকার থাকে, তার জন্য এই যে আলো যে জ্বলতো, এটা খুবই স্বাভাবিক বিষয় ছিল। The jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. এবং এই জঙ্গলটা মানে পাশ দিয়ে শুধুমাত্র ওই ক্ষীণ হয়ে যাওয়া চারিদিকে রাস্তাগুলোই দেখা যেত। মানে চারিদিকটা এতটাই পরিমাণে জঙ্গল ছিল যে আর কিছুই দেখা যেত না। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেউলি হচ্ছে সম্পূর্ণভাবে একটা নির্জন এলাকা। সেখানে কোনো রকম কোনো কিন্তু খুব একটা মানুষজন, খুব একটা যে কোনো জিনিসপত্র, দোকান পাশারি, মার্কেট কিচ্ছু ছিল না। দেউলি ছিল কিন্তু একদম সম্পূর্ণ একটা নির্জন এলাকা। An office for the station master and a waiting room. সেখানে একটা অফিস ছিল স্টেশন মাস্টারের, যেটা সব স্টেশনেই থেকে থাকে আর কি, আর একটা প্রতীক্ষালয়, যেটা সব স্টেশনেই আমরা মোটামুটি দেখতে পাই। দ্য প্ল্যাটফর্ম বুস্টেড এ টি স্টল। প্ল্যাটফর্মে একটা চায়ের দোকান ছিল, এবং সেই চায়ের দোকানটা যেন গোটা প্ল্যাটফর্মকে গর্ব করে রেখেছিল। আ ফ্রুট ভেন্ডার, একটা ফল বিক্রেতাও ছিল। আ ফিউ স্ট্রে ডগস, এবং বেশ কিছু রাস্তার কুকুরও ছিল, যেরকম আমরা স্টেশনে বিভিন্ন রকম জায়গায় মানে ঘুরে বেড়ায় দেখতে পাই আর কি। নট মাচ এলস, আর কিচ্ছু ছিল না কিন্তু, বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার অনলি 10 minutes বিফোর রাশিং ইনটু দ্য ফরেস্ট। আর কিছু ছিল না, কারণ এর পরেই কিন্তু এই যে 10 মিনিট দূরত্বে এখানে থাকতো ট্রেনটা, 10 মিনিটের ব্যবধানে, এবং তারপরেই ট্রেনটা একদম সেই তরাইয়ের জঙ্গলের মধ্যে প্রবেশ করত। হোয়াই ইট স্টপড এট দেউলি, কেন এই ট্রেনটা দেউলিতে দাঁড়ায়? আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, এখানে তো কিছুই ঘটে না, অর্থাৎ এখানে না কেউ ওঠে না কেউ নামে, তাহলে কেন ট্রেনটা এখানে দাঁড়ায়? নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, সেই কথাই বলছে লেখক। কেউ এখানে না ট্রেনে ওঠে, না কেউ এখানে ট্রেন থেকে নামে। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, এমনকি এখানে কোনো কুলি পর্যন্তও নেই। আমরা দেখে থাকি যে স্টেশনে কি হয় না, যখন কোনো ট্রেন আসে তার আশেপাশে প্রচুর কুলি থাকে, তারা সেই সব মালপত্র বয়ে নিয়ে যায়, নিয়ে আসে, কিন্তু এখানে কোনো কুলি পর্যন্তও নেই। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 minutes, কিন্তু ট্রেন এখানে দাঁড়িয়ে থাকতো পুরো 10 মিনিট। আর দেন আ বেল উড সাউন্ড, এবং তারপর একটা বেল বেজে উঠতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল,
গার্ড কি করতো? তার বাঁশি বাজিয়ে দিত। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগেটেন। এবং এইভাবেই দেউলিকে আমরা পিছনে ফেলে আসতাম এবং দেউলিকে ভুলেও যেতাম। I used to wonder what happened in Deoli behind the station walls. আমি কল্পনা করতে থাকতাম যে এই যে নির্জন স্টেশনের যে পাঁচিলের বাইরে সেখানে কি হচ্ছে, এই পাঁচিলের বা দেয়ালের বাইরেগুলোয় কি ঘটনা ঘটেছে বা কি রহস্য রয়েছে। I always feel sorry for that lonely little platform. আমার সব সময়তেই এই যে ফাঁকা নির্জন যে স্টেশনটা তার জন্য খুব মনটা খারাপ লাগতো। And for the place that nobody wanted to visit. এবং এমনই একটা জায়গা যেখানে কেউ যেতেও চাইতো না। আসলে এখানে কোনো কিছুই ছিল না, না দোকান বাজার লোকজন, কিছুই ছিল না। তাহলে কোনো মানুষ ওঠানামাও করতো না। তাহলে এরকম একটা জায়গা মানুষ কেন খুঁজতে চাইবে বা যেতে চাইবে? I decided that one day I would get off the train at Deoli. একদিন আমি ঠিক করলাম যে আমি এই যে দেউলিতে ঠিক নামবো, একদিন নেমে পড়বো দেউলিতে। and spend the day there just to please the town. এবং সারা দিন এখানে কাটাবো শুধুমাত্র এই যে শহরটাকে একটু খুশি করব বলে। প্লিজ মানে হচ্ছে খুশি করা। I was 18, visiting my grandmother. আমার তখন বয়স ছিল 18। আমি আমার ঠাকুমার কাছে ঘুরতে গিয়েছিলাম। The night train stopped at Deoli. আবার এই যে রাতের ট্রেনটা গিয়ে দেউলিতে দাঁড়ালো। A girl came down the platform selling baskets. একটা মেয়ে প্ল্যাটফর্মে এলো এবং এসে ঝুড়ি বিক্রি করতে এলো। আসলে একটা মেয়ে প্ল্যাটফর্ম দিয়ে এলো। It was a cold morning. এটা ছিল একদম শীতের সকাল। যেহেতু পাহাড়ি এলাকায় কি হয় না, সকালবেলা ঠান্ডা। তা এটা লেখক যেহেতু গ্রীষ্মের ছুটি কাটাতে যাচ্ছিল ঠিকই, কিন্তু পাহাড়ে কিন্তু শীতটা সবসময়তেই মোটামুটি থাকে। The girl had a shawl thrown across her shoulders. মেয়েটার কাঁধে আড়াআড়ি ভাবে একটা শাল ফেলা ছিল। Her foot were bare. তার পা গুলো একদম ফাঁকা ছিল। তার পায়ে কোনো জুতো ছিল না, মোজা ছিল না, কিচ্ছু ছিল না। Her clothes were old. তার জামা কাপড়গুলো খুব পুরনো ছিল। But she was a young girl. কিন্তু সে ছিল খুব অল্প বয়সী একটা যুবতী মেয়ে। Walking gracefully with dignity. যে একদম লাবণ্যতার সাথে মর্যাদার সাথে হাঁটছিল। অর্থাৎ মেয়েটা যে দরিদ্র ছিল তার পোশাক আশাকে বোঝা গেল যে তার মধ্যে একটা সুন্দর মাধুর্যতাপূর্ণ বিষয় ছিল, যার প্রতি কিন্তু লেখক আকৃষ্ট হয়ে পড়ে। When she came to my window, she stopped. যখন সে জানলার কাছে এলো, সে থামলো। When she came to my window, she stopped. যখন সে জানলার কাছে আমার কাছে এলো, সে থামলো। She was, sorry, she saw that I was looking at her intently. সে দেখলো যে আমি তার দিকে একদম নিবিড় ভাবে তাকিয়ে আছি। But at first she pretended not to notice. কিন্তু প্রথমে সে এমন একটা ভান করলো যেন সে কোনো কিছুই দেখেনি বা কোনো কিছুই লক্ষ্য করেনি। জেনারেলি মেয়েরা যেটা করে থাকে সাধারণত, যদি কোনো মেয়ে বুঝতে পারে যে কোনো ছেলে তার দিকে তাকিয়ে আছে তাহলে সে সেটাকে না দেখার ভান করে। এখানেও সেই ঝুড়ি বিক্রেতা যুবতী মেয়েটাও ঠিক তাই করলো। She had a pale skin set off by shiny black hair. তার গায়ের রংটা ছিল ফ্যাকাশে এবং তার চুলটা ছিল একদম কালো ঘন। ডার্ক ট্রাভেলড আইস, তার চোখটা ছিল কালো এবং অস্থির চোখ। অর্থাৎ মেয়েটা যে পেল স্কিন ছিল এতে কিন্তু তার একটা পেল মানে বিবর্ণ, তার স্কিনে যে কোনো রকম কোনো প্রসাধনের দ্রব্য ব্যবহার হয় না সেটা খুব সহজেই বোঝা যাচ্ছিল। তার পাশাপাশি তার চোখগুলো ছিল কিন্তু খুব কালো ঘন হলেও
খুব অস্থির, অর্থাৎ তার চোখের মধ্যে একটা অন্য কিছু যেন সন্ধান করছিল, সেটা লেখক তার প্রথম দেখাতেই খুব ভালো করে বুঝতে পারে। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড ইলোকুয়েন্ট মেড মাইন্ড, এবং এই চোখগুলো খুঁজতে খুঁজতে এসে একটা বাকপটু চোখ আমার সামনে এসে দাঁড়ালো বা আমার সাথে দেখা করলো। এখানে সার্চিং মানে হচ্ছে খোঁজা, আর ইলোকোয়েন্ট মানে হচ্ছে বাকপটু। চোখ কি কখনো বাকপটু হতে পারে? সরাসরি সহজ ভাষায় বলতে গেলে কিন্তু চোখ কোনোভাবেই বাকপটু হতে পারে না। চোখ কি কথা বলতে পারে? কিন্তু গভীরভাবে ভাবলে, লেখকদের ভাষায় ভাবলে, চোখ কিন্তু অনেক কিছু বলতে পারে। চোখ হচ্ছে আমাদের মনের প্রতিচ্ছবি, এবং চোখের দ্বারাই কিন্তু মেয়েটি মুখে না কিছু বললেও অনেক কিছু বুঝিয়ে দিচ্ছিল। She stood by my window for some time. সে বেশ কিছুক্ষণ আমার জানলার কাছে দাঁড়িয়েছিল। And neither of us said anything. এবং সে কিছুই বলল না আমাকে। But when she moved on, কিন্তু যখন সে এগোতে শুরু করলো, I found myself leaving my seat. আমি দেখলাম যে আমি আমার জায়গা ছাড়তে শুরু করে দিয়েছি। And going to the carriage door. এবং আমি দরজার দিকে এগিয়ে গেছি। and stood waiting on the platform. এবং আমি সেই যে প্ল্যাটফর্মের দিকে চলে গেছি, লুকিং দ্য আদার ওয়ে, এবং অন্যদিকে তাকিয়েছি। আসলে লেখক এখানে নিজের অজান্তেই সেই মেয়েটির নেশায় আসক্ত হয়ে ট্রেন থেকে নেমে পড়ে এবং ধীরে ধীরে এগোতে শুরু করে, যেটা তার অজান্তেই হয়েছিল। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল। আমি চায়ের দোকানের দিকে এগিয়ে গেলাম। A kettle was boiling over on a small fire. একটা কেটলিতে জল ফুটছিল, আগুনের উপরে, মানে একটা আগুন ছিল এবং তার উপরে জল ফুটছিল। জল কি ফোটে? এখানে বয়লিং মানে ফুটছে বা সিদ্ধ করা, কিন্তু জল তো আর সিদ্ধ হতে পারে না। এখানে কোনো চা বানানোর জন্যই হয়তো জলটা ফুটছিল, এখানে সেটা ইন্ডিকেট করা হয়েছে। বাট দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ বিজি। কিন্তু এখানে যে চায়ের দোকানে যে মালিক ছিল, সে কিন্তু ব্যস্ত ছিল। সার্ভিং টি সামহার অন দ্য ট্রেন। সে তার চা অন্য কোনো মানে যাত্রীকে বিক্রি করছিল। আসলে ট্রেনে কি হয় যে যাত্রীরা ট্রেন থেকে নামে না, তারা দূরপাল্লার ট্রেন যেহেতু খুব কম সময়ের ব্যবধানে দাঁড়ায়, সেজন্য যারা বিক্রেতারা হয় তারা কি করে, জানলার ধারে গিয়েই তাদের জিনিসপত্র বিক্রি করে এবং যাত্রীরা জানলার মাধ্যমেই তারা নেয়া মানে বেচা কেনাটা হয়। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল। মেয়েটাও ধীরে ধীরে স্টলের ওখান দিয়ে আমার কাছে এলো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড। মেয়েটি আমায় জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি কি একটা ঝুড়ি কিনবেন? দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট ক্যান। এগুলো না খুব শক্তিশালী, এগুলো খুব ভালো বেতের তৈরি। আসলে মেয়েটিও জানতো যে ঝুড়ি যদি বিক্রি করা যায় এই লোকটাকেই করা যাবে, তাই সে ধীরে ধীরে সেদিকে এগিয়ে এলো এবং লেখককে এক প্রকার অনুরোধ করছিল একটা ঝুড়ি বিক্রি মানে ঝুড়ি কেনার জন্য। নো, আই সেড, আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। না, আমি এসব ঝুড়ি ফুড়ি চাই না। একটা 18 বছরের ছেলে, যুবক, সে ঝুড়ি নিয়ে সত্যিই বা কি করবে? তাই জন্য লেখক খুব স্পষ্ট ভাবে, না না, ঝুড়ি নিয়ে কি করবো আমি, ঝুড়ি আমার দরকার নেই। We stood looking at each other for what seemed very long time. আমরা বেশ কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইলাম এবং একদম বেশ কিছুক্ষণ একে অপরের দিকে শুধুমাত্র তাকিয়েছিলাম না, কোনো কথাও বলিনি। যখন আমরা অনেক সময় কি হয়, আমরা একে অপরের সাথে কথা বলা থামিয়ে দিই। যখন আবেগ অনেক বেশি থাকে তখন কথাবার্তা থেমে যায়। এখানে লেখক আর সেই মেয়েটির মধ্যেও কিন্তু তাই হয়েছিল। তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল, কিন্তু একে অপরের দিকে দৃঢ়ভাবে তাকিয়েছিল। এবং অনেক সময় কি হয়, কথার থেকেও একটুখানি চুপ, নিস্তব্ধতা আমাদের আরো অনেক কিছু শিখিয়ে দেয় বা অনেক কিছু অধ্যায় পড়িয়ে দেয়। She said, "Are you sure you don't want a basket?" মেয়েটি আমায় বলে, আচ্ছা আপনি কি সত্যিই নিশ্চিত আপনি একটিও ঝুড়ি চান না? All right, give me one, I said. ঠিক আছে, আমি বললাম,
যে ছেলেদের মন, এরা তো না করতে পারে না কখনো। তা তখন ছেলেটিও উত্তর দিল, ঠিক আছে, একটা দিয়েই দাও, এতবার বলছো, না তো করা যায় না সবসময়। তা মেয়েটিও বুঝতে পেরেছিল যে এই আমার ঝুড়িটি কিনতে পারবে, তাই মেয়েটিও সেটার সুযোগ নিয়ে তাকে বলে একটা ঝুড়ি নেওয়ার কথা। And I took one on top and gave her a rupee. এবং আমি সেখান থেকে একদম উপরের দিকে যে ঝুড়িটা ছিল সেটাই নিলাম এবং মেয়েটিকে একটা টাকা দিলাম, 1 রুপি। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। 1 রুপি অর্থাৎ কত টাকা দাম ছিল ঝুড়ির, এটা শর্ট কোয়েশ্চেনে আসতেও পারে। হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, এবং তার হাতটা মানে যাতে কয়েনটা দিয়ে নেওয়ার সময় কোনোভাবে কোনো না টাচ লাগে, সেই বিষয়ে আমি খুব লক্ষ্য রেখেছিলাম, এবং যাতে তার হাতের আঙুলে আঙুল না ঠেকে যায় সেজন্য নির্দিষ্ট মানে দূর থেকে ব্যাপারটা মিটিয়েছিলাম। As he was about to speak, the guard blew his whistle. মেয়েটা যখনই বলতে শুরু করলো তখনই গার্ড বাঁশি বাজিয়ে দিল। She said something, but it was lost in the clanging of the bell and hissing of the engine. মেয়েটা কিছু আমাকে বলতে চেয়েছিল, কিছু একটা বলছিল, ঠিক সেই সময়তেই কি হলো না, বেলটা বেজে উঠলো এবং ইঞ্জিনের হিসির শব্দটা শুরু হয়ে গেল, এবং অ্যাকচুয়ালি লেখক আর কিছু শুনতেই পেলেন না। লেখক কিন্তু ঠিক সেই সময় তাদের ঠিক সেই আবেগঘন মুহূর্তে তিনি কিছু শুনতে চেয়েছিলেন এবং মেয়েটিও কিছু বলতে চেয়েছিল। ঠিক সেই সময়তে গার্ড কি করলো না, বাঁশি বাজিয়ে দিল এবং লেখককে সেটা ছুটতে ছুটতে সব কিছু ফেলে রেখে চলে আসতে হলো। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। লেখককে ছুটতে ছুটতে তার কম্পার্টমেন্টে আসতে হয়, কারণ বেল বাজানোর সাথে সাথে কিন্তু ট্রেন ছুটতে শুরু করে, এবং লেখক কিন্তু সেখানে আরো কিছুক্ষণ কাটাতে চেয়েছিল, আরো কিছুক্ষণ সেই মেয়েটার চোখে চোখ রাখতে চেয়েছিল, আরো কিছুক্ষণ কথা বলতে চেয়েছিল। এই গল্পে আমরা কিন্তু বারবার দেখতে পাবো গার্ড কিন্তু একটা ভিলেন হিসেবে কাজ করছে। ঠিক ঠিক যে সময়ে তাদের মধ্যে একটা কোনো মুহূর্ত তৈরি হওয়ার শুরুতেই মানে কি করছিল না, এই গার্ড বাঁশি বাজিয়ে দিচ্ছিল এবং তাদের কথাটা বন্ধ হয়ে যাচ্ছিল। দ্য ক্যারেজ ডোর শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। গোটা কম্পার্টমেন্টটা একদম কেঁপে যাচ্ছিল, ঝাঁকুনি দিচ্ছিল এবং এগোতে শুরু করলো। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে। আমি ততক্ষণ পর্যন্ত তার দিকে লক্ষ্য রেখেছি যতক্ষণ না তাকে একদম সম্পূর্ণভাবে না হারিয়ে ফেলিনি। অর্থাৎ লেখক সেই প্ল্যাটফর্মে সেই মেয়েটির দিকে ততক্ষণ পর্যন্ত তাকিয়েছিল যতক্ষণ তাকে দেখা যাচ্ছিল। সি ওয়াজ অ্যালন অন দ্য প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে মেয়েটি একাই ছিল। অ্যান্ড শি ডিড নট মুভ, বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। আমি দেখতে পেলাম সে গোটা প্ল্যাটফর্মে একা ছিল এবং সে কোনোভাবেই এগোচ্ছিল না, সেও দাঁড়িয়েছিল, কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল এবং হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। আমি তার দিকে ততক্ষণ পর্যন্ত তাকিয়েছিলাম যতক্ষণ না সিগন্যাল বক্স তার রাস্তায় চলে এলো। দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন। তারপরে কি হলো যে জঙ্গল শুরু হয়ে গেল, স্টেশন থেমে গেল, এবং সেই স্টেশনের যে রেল লাইনের যে পথগুলো সেটা জঙ্গলের মধ্যে দিয়েই ছিল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালন। কিন্তু আমি তখনও পর্যন্ত তাকে দেখতে পাচ্ছিলাম যে সে সেখানে একাই দাঁড়িয়ে আছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। আমি পুরোটাই কিন্তু এই যে ব্যাপারটাই মস্তিষ্কে রেখে দিয়েছিলাম, অর্থাৎ তার সাথে এই যে যাওয়াটা, অর্থাৎ পুরোটাতেই তিনি জেগেই ছিলেন এই ঘটনাটা ঘটার পর থেকে। আসলে লেখক এখানে মাত্র বয়স ছিল 18 বছর, এবং তার এটা ভালোবাসার প্রথম অনুভূতি ছিল, যেটা কিনা একটা সাধারণ ঝুড়ি বিক্রেতা একটা মহিলার প্রতি হয়েছিল, এবং সে কোনোভাবেই সেই ইনসিডেন্টটাকে, সেই মেয়েটার সেই লাবণ্যময় আহ চোখ দুটোকে, সেই মেয়েটার যে সৌন্দর্যটাকে সে কোনোভাবেই ভুলতে পারছিল না। I could not rid my mind of the picture of the girl's face. আমি কোনোভাবেই মেয়েটার যে মুখটা ভুলতে পারছিলাম না, মন থেকে সরাতেই পারছিলাম না। Her dark smoldering eyes, এবং তার সেই অন্ধকার বাকপটু চোখ দুটো। ডার্ক মানে হচ্ছে কালো, অন্ধকারের কথা বলছে এখানে, অর্থাৎ কালো চোখ।
স্মোল্ডারিং আইস মানে এখানে বাকপটু বললেও কিন্তু এখানে নেশা ছিল। সেই মেয়েটির চোখ দুটোর মধ্যে একটা নেশা ছিল এবং সেই চোখের প্রতি লেখক নেশায় আসক্ত হয়ে গেছিল। সে কোনোভাবেই সেই নেশাময় চোখ থেকে বেরোতে পারছিল না এবং সে সারা রাস্তা যত দূর গেছে শুধুমাত্র সেই মেয়েটির মুখটা এবং তার চোখ দুটোর কথাই বারবার লেখকের মনে পড়ে যাচ্ছিল এবং সে সেটাকে কোনোভাবেই ভুলতে পারছিল না।